আরও এক দফা বাড়ল চাল, ডাল, ডিম, মুরগি, পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। আশুলিয়া হত্যার পর মৃতদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার। ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। এবং কক্সবাজারের পৃথক পাহাড় ধসে রোহিঙ্গা সহ 6 জনের মৃত্যু। ভারী বৃষ্টিতে শহরের জলাবদ্ধতা, ডুবে গেছে রাস্তাঘাট। স্বাগত এশিয়া নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। বাজারে আবারও এক দফা বেড়েছে ব্রয়লার মুরগি এবং ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 160 টাকা দরে। এদিকে অনেকদিন ধরে স্থির থাকা চাল, ডাল, আটার দাম খানিকটা বেড়েছে। বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। ক্রেতাদের অভিযোগ, বাজারে নানান সব কারণে হতাশায় ভুগছেন তারা। কাস্টমার রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাজারগুলোতে পাইকারি পর্যায়ে পেঁয়াজ, আলু, ডিম, মুরগি, সবজি সহ প্রায় সব ধরনের পণ্যের দাম কিছুটা বেড়েছে। উল্লেখযোগ্য হারে বাড়ছে ডিম এবং ব্রয়লার মুরগির দাম। যেটা ভাবছিলাম যে হয়তো ছাত্র জনতার আন্দোলনের যে অভ্যর্থনের মাধ্যমে যে সরকারের যে একটা পরিবর্তন হয়েছে, ভাবছিলাম যে আরও কিছু ভালো কিংবা দ্রব্যমূল্যের কমে আসবে, আমরা সেভাবে চলতে পারবো, কিন্তু সেটার কোনো প্রতিফলন দেখতে পারতেছি না। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিম 5 টাকা বেড়ে 55 টাকা বিক্রি হচ্ছে। আর প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে খরচ হচ্ছে 200 টাকা। এছাড়া নতুন করে বেড়েছে আদা রসুনের দাম। বন্যার কারণে একটু যে বাড়ছে, এটা বাস্তব বাড়ছে, হাতি গোড়া না, 2-3 কেজিতে বাড়ছে, এটা ঠিক। কিন্তু যে জায়গাতে বাড়াত আছে, এই বাড়াটার মধ্যে আছে, এরপর আর বাড়ে নেই। বাজারের পরিস্থিতি আপনার দাম বাড়তির মধ্যে আছে। আপনার এই যে শসা 60 টাকা কেজি, বেগুন, গোল বেগুন, সাদা গোল, লাল গোল, এগুলা 100 টাকা। আমরা চাই যে আমাদের সবজি সব ধরনের বাজার তরকারি যেন দামটা কমে যায়। এখন উচ্চমানের আলু হচ্ছে 60 টাকা, করলা 80 টাকা। এগুলো তো আমরা নিম্নবিত্ত পরিবারের মানুষদের তো এইভাবে খাওয়া তো সম্ভব না। বাজার তো মোটামুটি একটু সামান্য একটু দিক সেদিক গেছে। অন্যদিকে সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা উভয়ই। বর্তমানে আগের সে দাম অনেক বাড়তি, কারণ হইল ডিম পাওয়া যাইতেছে না। আরও দেখে গেলে আপনার ডিমের একটু ক্রাইসিস আমরা দেখতেছি, যার ফলে নিজের চোখে দেখতেছি ডিম আসলেই পাওয়া যাইতেছে না। গত কয়েক সপ্তাহ তুলনায় এখন আপনার আদার দামটা একটু বেশি, রসুনের দামটা একটু বেশি, পেঁয়াজের দামটা একটু বেশি। এদিকে আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধিতে দেশের বাজারেও বাড়ার শঙ্কা রয়েছে বলে জানান বিক্রেতারা। তবে বাজার নিয়ন্ত্রণে এই সরকার ভূমিকা রাখবে বলে আশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। গত 5 আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানো ঘটনায় জড়িত ইন্সপেক্টর আরাফাত হোসেনকে রাজধানীর আফতাবনগর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1 মিনিট 14 সেকেন্ডের এক ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ লাশ গুনে গুনে ভ্যানে তুলছেন পুলিশ সদস্যরা। পরে একটি পরিত্যক্ত ব্যানার দিয়ে সেগুলো ঢেকে দেওয়া হচ্ছে। ভিডিওতে পুলিশের ভেস্ট আর হেলমেট পরা যাদের দেখা গেছে, তাদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। বিষয়টি প্রকাশ্যে আসার পরে আত্মগোপনে চলে যান তিনি। ওই ঘটনায় দায়ের করা মামলায় রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে গতরাতে জেলা শহরের আরাবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব 6 জানায় নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাবপুর বাসস্ট্যান্ড এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে থানায় পাঠায় র্যাব। ভাঙচুরের 1 মাস পেরিয়ে গেল, এখনও চালু হয়নি ঢাকার ধামরাইয়ের এক্সেল লোড কন্ট্রোল স্টেশন। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অন্যদিকে স্টেশনটি বন্ধ থাকায় মালবাহী যানবাহন অবাধে অতিরিক্ত মালামাল সরবরাহ করছে। এতে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে মহাসড়ক। মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সারা দেশে সংগঠিত সহিংসতার মধ্যে ঢাকার ধামরাইয়ের এক্সেল লোড কন্ট্রোল স্টেশনেও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে মহাসড়কে মালবাহী যানবাহনের ওজন পরিমাপ করার গুরুত্বপূর্ণ সরকারি এ প্রতিষ্ঠান। প্রয়োজনীয় সংস্কারের অভাবে এই স্টেশনটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওভারলোড যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলোকে জরিমানা করানো হতো এবং এই টাকাগুলা সরকারি খাতায় জমা পড়তো এবং এখান থেকে সরকারি রাজস্ব আয় পাইতো। গাড়ি যাতায়াত করতেছে, কিন্তু বেশিরভাগ গাড়ি দেখা যায় যে রাতের বেলা ওভারলোড গাড়িগুলো চলে যাচ্ছে। এখন প্রশাসনের কাছে এটাই দাবি, স্কেলে যেন তাড়াতাড়ি ঠিকঠাক করে চালু করলে ওভারলোড নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণে আসলে রাস্তার ক্ষতিও হবে না, সব দিক দিয়ে ভালো। যে পরিমাণ ভাঙ্গাভাঙ্গি হয়েছে সেই জন্য আমরা বলতে চাইতেছি সরকারের কাছে যে এই জিনিসগুলা খুব দ্রুত তাড়াতাড়ি জিনিসগুলা মেরামত করে প্রতিষ্ঠানটা চালু করার জন্য। ভাঙচুরের ঘটনায় এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটির ব্যাপক ক্ষতি হয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চালু করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এটা আসলে আপনার প্রায় 50 লক্ষ টাকার মতো, কিন্তু আমরা এখনো অ্যাকচুয়ালি একটা হিসাব দিয়েছে আমাদের যারা ভেন্ডর আছে আর কি ওখানে আর কি, তো আমরা এটা ভেরিফাই করছি আর কি। এটার প্রাক্কলিত মূল্যটা বের করলে হয়তো বোঝা যাবে। আর কিছু যন্ত্রপাতি আছে এগুলো আসলে বাইরে থেকে আনতে হবে আর কি। হ্যাঁ, এটা আসলে এখানে পাওয়া যায় না আর কি আমাদের দেশে আর কি। তো সেক্ষেত্রে এই আমাদের প্রকিউরমেন্ট প্রসিডিউরটা শেষ হলে আমরা এটা চালু করার দিকে চলে যাব। মহাসড়ক রক্ষায় দ্রুত সময়ের মধ্যে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি চালু করার দাবি জানিয়েছেন সচেতন মহল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সারা দেশের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাইবান্ধার রাজপথেও নেমেছিলেন হাজার হাজার ছাত্র জনতা। আন্দোলন ঠেকাতে পুলিশের গুলি এবং টিয়ার শেলের আঘাতে আহত হয় সাংবাদিক সহ শতাধিক ছাত্র জনতা। রাবার বুলেটের আঘাতে কেউ অন্ধ হওয়ার পথে, আবার কেউ বুলেট শরীরে বহন করছেন। খালিদ হোসেনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন এইচএমিতো। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের দিন গাইবান্ধায় ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালায় পুলিশ। এই ঘটনায় সেদিন সাংবাদিক সহ শতাধিক ছাত্র জনতা রাবার বুলেট বিদ্ধ হন। অনেকে সুস্থ হয়ে উঠলেও এখনো কয়েকজন রাবার বুলেট শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছেন। অসহনীয় যন্ত্রণায় দিন কাটছে আহতদের, আর তাদের নিয়ে বিপাকে পড়ছেন স্বজনরা। গুলি খাইছি অনেক, এখানে হাতে এখানে খাইছি, মুখে, তারপর মাথায় আছে, কানের এখানে, ঠোঁটের উপরে এখানে, বুকে 4টা লাগছে। ওর এখন সমস্যা হচ্ছে বেশি সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, তারপর হচ্ছে মাঝে মধ্যে বমি বমি ভাব হয়, আবার মানে খাওয়ার রুচি তো নাই। এটি 4টে মারছে, এটা 2টা মারছে, আমি দেখতে পাই না। আমার বাবার টাকা নাই, আমি কি করবো করে পাই না। ডাক্তার দেখা 2টা করে 1টা মারছে আর 2টা আছে। যে 2টা গুলি আছে ওই 2টা গুলি তো এখন বের করার লাগবে, বের করতে তো অনেক প্রচুর টাকার দরকার। আমি ওই টাকাটা কই পাবো? এখন গুলি খায়া বুঝছেন, 4টা গুলি খায়া পড়ি থাকলো, সরকার চাই না বসে দেয়নি আমাকে। সেদিন মিছিলে গুলি না চালিয়েও পরিস্থিতি সামাল দিতে পারত বলে জানিয়েছেন সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা। পুলিশ এতটাই মারমুখী ছিল, সেদিন গণমাধ্যম কর্মীদের উপরেই নির্মমভাবে গুলি চালায়। সেখানে ঢাকা টাইমসে আমি নিজে কাজ করি, আমি গুলিবিদ্ধ হয়েছি। ঢাকা পোস্টের রিপন গুলিবিদ্ধ হয়েছে, বার্তাবাজারে সুমন গুলিবিদ্ধ হয়েছে। তো এই গুলি না চালিয়ে তাদেরকে যদি অন্যভাবেও এটা কিন্তু ম্যানেজ করা যেত। এই ঘটনা আসলে আমি তীব্র নিন্দা জানাই। ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয়ভাবে চিকিৎসার সুব্যবস্থা করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। এইচএমিতো, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারে পাহাড় ধসে পৃথক ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সদরের ঝিলংজায় মা এবং 2 শিশু সন্তান মারা গেছেন, আর উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রাণ গেছে 3 জনের। গেল রাত 2টার দিকে ঝিলংজার দক্ষিণ ডিককুলে এলাকায় একই পরিবারে 3 জনের মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন দক্ষিণ ডিককুলের মিজানুর রহমানের স্ত্রী আখিমণি এবং তার 2 শিশু কন্যা মিহা জান্নাত নাইমা এবং লতিফা ইসলাম। স্বজনরা জানায় বৃহস্পতিবার রাত 2টার দিকে ভারী বৃষ্টিতে মিজানের বাড়িতে
পাহাড় ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে মিজানকে জীবিত উদ্ধার করা হয়। পরে দমকল বাহিনীর সহযোগিতায় মিজানের স্ত্রী এবং 2 শিশু মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে উখিয়ার হাকিমপাড়া 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 3 জনের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কক্সবাজারে গত 24 ঘন্টায় 378 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে একদিনে সর্বোচ্চ রেকর্ড। টানা 3 ঘন্টার প্রবল বৃষ্টিতে ডুবে গেছে কক্সবাজারের প্রধান সড়ক। পানিতে হোটেল, মোটেল, জোন, গোলদিঘির পাড়, বাজারঘাটা এবং কেন্দ্রীয় বাস এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় বৃষ্টির পানি সরতে পারছে না। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কবলে পড়ে জনসাধারণের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত গুড়ি বৃষ্টি হয়। দুপুরে পরে শুরু হয় ভারী বর্ষণ। সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকে বৃষ্টি। ভারী বর্ষণে ইতোমধ্যে শহর ছাড়াও জেলার বিভিন্ন স্থানের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার সারা বাংলা। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরেও খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী ব্যক্তিরা। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি সহ ঘরবাড়ি। পরিবেশবিদরা বলছেন, অবৈধ বালু উত্তোলনের ফলে একদিকে যেমন নদী ভাঙনের মুখে পড়ছে, তেমনি ঝুঁকিতে পড়ছে পরিবেশ। এদিকে জেলা প্রশাসনের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে বাবুল আক্তারের রিপোর্ট, জানাচ্ছেন মাঝহারুল আমিন শুভ। ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত খুলনার দাকো, পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন নদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে। এসব ব্যক্তিরা ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করছে কোটি কোটি টাকার বালু। ড্রেজারের মালিক জাহাঙ্গীর সাহেব, নাম কাস্টমার দাদাজি ডক আর সালায় বাপ্পি মিয়া বটিয়াঘাটা। প্রতিনিয়ত দুর্যোগের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষগুলোর জন্য এ যেন মরার উপর খাড়ার ঘা। অবৈধ বালু উত্তোলন করায় নতুন করে নদী ভাঙনের আতঙ্কে দুর্গম এলাকার অর্ধলক্ষাধিক মানুষ। আমরা তো উপকূলীয় অঞ্চলে বসবাস করি, এখানে তো কৃষি নির্ভরশীল এলাকা। এখানে যে নদী ভাঙন, কৃষকরা প্রতিবারই হুমকির সম্মুখীন হচ্ছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়। এর বেড়ির ভাঙন বেশি বাড়তেছে, রাস্তাঘাট ভেঙে চলে যাচ্ছে, এগুলো এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। শুধুমাত্র কারণ হলো এই আপনার বালু কাটার কারণে। এই যে ভাঙন এই পরিমাণ, আর সেই জায়গায় বেশি কাটতেছে, সেই জায়গায় বেশি কাটতেছে। তাই এখন আমরা কোনো কথা বলি কাজ আছে না, যে আমরা কই দিলি উপরে যারা আসে দলীয়ভাবে বা অন্যভাবে যারা নেতাকতা আছে তারা এসে পয়সা করে তাগিদ দিয়ে তারা আবার যাতায়াত। আমরা একদিন করলে একদিন বন্ধ হয়, পরদিন আবার শুরু হয়ে যায়। নদী থেকে বালু উত্তোলনের ক্ষেত্রে যথাযথ আইন রয়েছে, সেই আইন না মেনে অসাধু ব্যক্তিরা নদ নদীগুলোকে হুমকির মুখে ফেলছে বলে মনে করেন এই পরিবেশবিদ। একদিকে যেমন নদ নদীগুলো হুমকির মুখে পড়ছে, ভাঙনের প্রবণতা বাড়ছে, ঝুঁকি বাড়ছে, অন্যদিকে মানুষের যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, এবং শুধুমাত্র মানুষের স্বাস্থ্য ঝুঁকি না, এখানে যে উদ্ভিদ, প্রাণী, সামগ্রিক যে পরিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। জেলা প্রশাসনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খুলনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের সহায়তায় এইসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের গ্রহণ করার ব্যবস্থা করবে। এদিকে আওয়ামী লীগ সরকার পতনের পর একটি প্রভাবশালী মহল নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন ও বালু মহলগুলো দখলের পায়তারা করছে। মাঝহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী এবং পটিয়া সহ 10টি শাখায় 2000 বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, পিএমকের উপপরিচালক মোহাম্মদ ফিরোজ আল মামুন, সহকারী পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম সহ আরও অনেকে। আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, অধিকার কেড়ে নিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তা আবার ফিরে পেয়েছে বাংলাদেশের জনগণ। জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা এবং দোয়া মাহফিলে এসব কথা বলেন বক্তারা। চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের উদ্যোগে নগরীর বিপ্লবী উদ্যানে এর আয়োজন করা হয়।
দক্ষিণ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদিকা ফাতেমা আক্তার মুন্নির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সদস্য উম্মে মির্জান চৌধুরী শামীম। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা সারাবান তাহুরা ফেরদৌসী কলি। এবার আন্তর্জাতিক। আগামী 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো বিতর্কে যাবেন না রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, তৃতীয় কোনো বিতর্ক অনুষ্ঠিত হবে না। এর আগে তিনি গত জুন মাসে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্ক করেন। পরবর্তীতে ওই বিতর্কে বাইডেন ধরাশায়ী হলে তিনি প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলে তার জায়গায় আসেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। গত মঙ্গলবার তার সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। এই বিতর্ক দেখেছেন 6,70,00,000 মানুষ। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর গেল সপ্তাহে অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হয়ে এসেছেন ব্যাংকটির এক সময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। পূর্ব অভিজ্ঞতা দিয়ে ব্যাংকটিকে ঢেলে সাজাতে চান তিনি। এশিয়ান টেলিভিশনকে তিনি জানিয়েছেন সেসব পরিকল্পনা। এই চিত্র রিপোর্টে দেখুন বিস্তারিত। একটা সময়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ভালো অবস্থানে ছিল অগ্রণী ব্যাংক, কিন্তু খেলাপি ঋণ বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সুশাসনের ঘাটতি ছাড়াও নানা অনিয়মে জর্জরিত হয়ে পড়ে ব্যাংকটি। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকটির চেয়ারম্যান হয়ে এসেছেন একসময়কার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। অগ্রণী ব্যাংকের নতুন এই চেয়ারম্যান বলছেন, ব্যাংকটিকে এগিয়ে নিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে চ্যালেঞ্জ যাই আসুক, ব্যাংকে এগিয়ে নিতে সবার প্রথমে ইচ্ছে থাকা জরুরি। সেই ইচ্ছে থাকলেই নির্ধারিত গন্তব্যে পৌঁছানো সম্ভব। সততা দরকার, অনেস্টি, স্বচ্ছতা দরকার, ট্রান্সপারেন্সি, আর একটা জিনিসের দরকার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা। এই তিনটা জিনিসের উপরে বেস করে প্রতিটা লেভেল, যেটা কর্পোরেট গভর্নেন্সের মেন বলবো পিরামিড, মেন কি বলে এটাকে, স্তম্ভ, সেগুলিকে যদি কাজ করা যায় তাহলে কিন্তু সম্ভব আমরা টপ ব্যাংক হতে পারি। তিনি বলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনেকে বসতেন। এরা তাদের নিজস্ব ব্যক্তিদের মাধ্যমে নামে বেনামে ঋণ নিতেন। এসব ঋণ না দিতে চাইলে ম্যানেজমেন্টের ওপর বল প্রয়োগও করা হতো। পলিটিক্যাল সাপোর্ট নিয়ে অনেকে বোর্ডে এসে লেফট অ্যান্ড রাইট লোন দেওয়ার একটা চেষ্টা করত। ম্যানেজমেন্টকে জোর জবরদস্তি করতো, এটা দিচ্ছ টাকা, বকাঝকা করতো। আমার সময় এটা হয়েছিল, কিন্তু ফেস করতে হবে। যারা স্ট্রং ব্যাকবোন, দে উইল বি সাকসেসফুল, তাদের কোনো অসুবিধা হবে না। খেলাপি ঋণ আদায় প্রসঙ্গে আবু নাসের বললেন, খেলাপি ঋণ আদায়ের জন্য পরিকল্পনা অনুযায়ী এগোতে হবে। ঋণ আদায়ের প্রথম শর্ত, ব্যাংক ও খেলাপি ঋণকারীর মুখোমুখি বসতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে। এটার জন্য প্রচেষ্টা ব্যাংক ম্যানেজমেন্টে যারা আছে তাদের 100% এফোর্টস দিতে হবে, নাহলে কিন্তু সাকসেসফুল হবে না। তারা যদি ওই সার্কুলার ইস্যু করে দিল, চিঠি ইস্যু করে দিল, বসে থাকলে হবে না। এটা তাদের সঙ্গে মিটিং করে বসে সেটেলমেন্টে যেতে হবে। বর্তমানে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গে তিনি জানালেন, চলমান সময়ে নতুন কোনো গ্রাহককে ব্যাংক লোন দেওয়া হবে না। তবে চলমান গ্রাহকদের তথ্য যাচাই বাছাই করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাদের রিকোয়ারমেন্টস দেখে, তাদের অ্যাবিলিটি দেখে, তাদের ইনকাম জেনারেশন দেখে হয়তো কিছু সাপোর্ট আমরা দিতে পারবো। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে খেলা খবর।
কিলিয়ান এমবাপ্পেকে পাওনা বেতন বাবদ 5.5 কোটি ইউরো দিতে পিএসজিকে নির্দেশ দিয়েছে ফ্রেঞ্চ লিগের আইনি কমিশন। বৃহস্পতিবার কমিশন এই নির্দেশ দিয়েছে বলে নিশ্চিত করেছে ফ্রেঞ্চ লিগ। তবে প্যারিসের ক্লাবটি সিদ্ধান্তে সন্তুষ্ট নয়। সামনে অন্য কোনো আদালতে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে পিএসজি। এর আগে এমবাপ্পে এবং পিএসজির মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল কমিশন, তবে এমবাপ্পের দিক থেকে তা প্রত্যাখ্যান করা হয়। গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এমবাপ্পের অভিযোগ, পিএসজিতে অবস্থানকালীন শেষ 3 মাসের বেতন এবং বোনাসের একটি অংশ তাকে দেওয়া হয়নি, যার পরিমাণ 5.5 কোটি ইউরো বা প্রায় 725 কোটি টাকা। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তাকে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আরও এক দফা বাড়ল চাল, ডাল, ডিম, মুরগি, পেঁয়াজের দাম। বাজার নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ক্রেতাদের। আশুলিয়ায় হত্যার পর মৃতদেহ পোড়ানোর ঘটনায় পুলিশ ইন্সপেক্টর আরাফাত গ্রেপ্তার। ঝিনাইদহের সাবেক এমপি নায়েব আলী 4 দিনের রিমান্ডে। এবং কক্সবাজারে পৃথক পাহাড় ধসে রোহিঙ্গা সহ 6 জনের মৃত্যু। ভারী বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা, ডুবে গেছে রাস্তাঘাট। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।